আসসালামু আলাইকুম। মাদ্রাসায় পড়ুয়া মেয়ে তিকার পরিবারকে শেষ করে দেওয়ার জন্য ডেকে আনা হয় ৭ সমুদ্র পার থেকে ভয়ানক এক জিনের রানীকে। আর এই কালো জাদুর ফলে একে একে শেষ হতে থাকে তিকার পুরো পরিবার। প্রথমে নানি, এরপর ছোট ভাই, তারপর বাবা। এই ভয়ানক মৃত্যুর পেছনে রয়েছে আসলে তারই পরিবারের একজন সদস্য, যে কিনা ছোটবেলা থেকে পাওয়া অবহেলা, ঘৃণা এবং নির্যাতনের প্রতিশোধ নিতে এই পথ বেছে নিয়েছে। এখন এই ব্যক্তিকে তিকা কি খুঁজে বের করতে পারবে? সে কি সবকিছু আটকাতে পারবে? এছাড়া এই জিনের হাত থেকে বাঁচার উপায়ও বা কি? তিকা কি আদৌ বাঁচতে পারবে? জানতে হলে দেখতে হবে আজকের এই পুরো গল্পটি, যেটা মানুষের করা সব থেকে ভয়ানক পাপকর্ম নিয়ে তৈরি করা হয়েছে, যা লেখা রয়েছে কিতাব সিজ্জিনে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা এক রাতে ইন্দোনেশিয়ার এক ছোট্ট পরিবারের দৃশ্য দেখতে পাই, যেখানে মা বাবার সাথে ইউলি খাবার টেবিলে বসেছিল। তার মা এখানে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। হঠাৎ করেই সুকমা যন্ত্রণায় ছটফট করতে থাকে, যা দেখে ইউলি এবং তার পিতা ভীষণ ভয় পেয়ে যায়। দেখা যায় তার হাতের ভেতর থেকে কাঁটাতার বেরিয়ে আসছে। দেখে বোঝাই যাচ্ছিল যে তাকে কেউ কালো জাদু করেছে। মুহূর্তের মধ্যেই তার চোখ থেকেও কাঁটাতারের অংশ বেরিয়ে আসে। যে যন্ত্রণা সহ্য করতে না পেরে সে ইউলির হাত চেপে ধরে, যার ফলে ইউলি অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তার হাতে ক্ষতের সৃষ্টি হয়ে যাচ্ছিল, যা দেখে ইউলির বাবা তাকে আটকানোর চেষ্টা করে। কোনো মতে সুকমার হাত থেকে ইউলিকে ছাড়ায়, আর এরপর ইউলিকে নিয়ে যায় তার ঘরে। সে ইউলিকে বুঝিয়ে বলে যে সে সবকিছু ঠিক করে দিবে। ইউলি যেন ততক্ষণ এখানে অপেক্ষা করে, সে বাইরে গিয়ে তার মায়ের খেয়াল রাখবে। এই কথা বলে তার বাবা বাইরে আসে, দরজা বন্ধ করে দিয়ে। এরপর ইউলি ভেতর থেকে শুধুমাত্র বাবার চিৎকারের শব্দ শুনতে পায়, সেই সাথে মায়ের গর্জন। সে ভীষণভাবে ভয় পেয়ে যায়। এরই মাঝে আচমকা ঘরের বাতিও নিভে যায়। দেখা যায় দরজা ভাঙার কেউ যেন চেষ্টা করছে। ইউলি ভীষণ ভয় পাচ্ছিল। মুহূর্তের মধ্যে দরজার কিছুটা অংশ ওই শক্তি ভেঙে ফেলে। দরজার অপর পাশে ছিল তার মা, যে কিনা পুরোপুরিভাবে কোনো শয়তানে পরিণত হয়েছিল। দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। পরদিন সকালে ইউলির ঘুম ভাঙে পুলিশের ডাকে। রুম থেকে বের হতেই সে দেখতে পায় তার বাবা মায়ের নিথর দেহ সামনে পড়ে আছে, যা দেখে সে কাঁদছিল। এরই মাঝে একজন মহিলা আর একজন ছোট বাচ্চা মেয়েকে নিয়ে সেখানে হাজির হয়। তাদের কথা থেকে আমরা জানতে পারি এটা হলো ইউলির সৎ মা এবং সৎ বোন। তার সৎ মা আম্বার এখানে তার কাছে আসে এবং তাকে নাজায়েজ সন্তান বলে গালি দিতে থাকে। এরই সাথে দৃশ্যটি শেষ হয়ে যায় এবং এই ঘটনার ২০ বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। ইউলি এখন তার সৎ মা এবং সৎ বোনের বাড়িতেই থাকে। তার সৎ বোনের নাম হলো লারাস। লারাসের বিয়ে হয়েছে রুডি নামক একজন লোকের সাথে। তাদের ২ সন্তান রয়েছে, যার নাম তিকা এবং দিয়ান। আম্বার এখন অনেকটা অসুস্থ, আর তাদের সাথেই থাকে ইউলি। ইউলিকে তারা কাজের মেয়ের মতো ট্রিট করে, যদিও সে এই বাড়িরই মেয়ে। ছোটবেলা থেকেই সে বাড়ির সব কাজকর্ম, সেই সাথে আম্বারের দেখাশোনা করে। এরপরও তারা কখনোই তার সাথে ভালো ব্যবহার করে না, পরিবারের সদস্যের মতো ট্রিট করে না। আম্বার তো এক প্রকার তাকে ঘৃণা করে। তবে এই সব কিছু মুখ বুজে সহ্য করে ইউলি, কেননা এই পরিবার ছাড়া তার পৃথিবীতে আর কেউই ছিল না। এখন আমরা তিকাকে দেখতে পাই, যে কিনা মাদ্রাসায় পড়াশোনা করত। সে তার বান্ধবীদের সাথে মাদ্রাসায় যায়, যেখানে হুজুরাজ কিতাবে সিজ্জিন এবং ইলিন নিয়ে কথা বলছিল। কিতাবে সিজ্জিন হলো এমন বই যেখানে মানুষের সকল কুকর্মের কথা, পাপকর্মের কথা লেখা থাকবে, আর ইলিয়েনে থাকবে ভালো কাজের কথা। মাদ্রাসার ক্লাস শেষ হওয়ার পর তিকা তার বান্ধবীদের সাথে বাড়িতে ফিরে আসে। ওই সময় আমরা দেখতে পাই আম্বারের ঘরে বসে দিয়ান উইজা বোর্ড নিয়ে খেলছিল। তার বিশ্বাস এই বোর্ডের মাধ্যমে সে মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারবে। সে নিয়ম অনুসারে মৃত ব্যক্তিকে ডাকতে আরম্ভ করে। তখনই আচমকা ওই ঘরের দরজা আপনা আপনি খুলে যায়। দিয়ান এতে করে ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় দেখা যায় ভেতরে প্রবেশ করেছে ইউলি। ইউলি এসেছিল আম্বারকে পরিষ্কার করাতে। এরই মাঝে সেখানে তিকাও চলে আসে। তিকা এসে দিয়ানকে জিজ্ঞাসা করে সে এখানে বসে কি করছে। দিয়ান উইজা বোর্ডের কথা বললে তিকা তাকে এইসব ব্যাপারে বিশ্বাস করতে নিষেধ করে। এমন সময় হঠাৎই আম্বারের শরীর খারাপ হতে শুরু হয়। তখন দিয়ান ইউলিকে জিজ্ঞাসা করে সে কখনো মৃত ব্যক্তিদের সাথে কথা বলার ব্যাপারটা বিশ্বাস করেছে কিনা। ইউলি বলে সে ছোটবেলায় তার মা বাবা মারা যাওয়ার পর তাদের সাথে কথা বলতে চাইতো,
এ কথা বলা মাত্রই আম্বারের শরীর আরো বেশি খারাপ হয়ে যায়। সে নিঃশ্বাস নিতে পারছিল না। তিকা চলে যায় তার মাকে ডাকতে। এদিকে ইউলি অক্সিজেন মাস্কটি নিয়ে এগিয়ে আসছে আম্বারের দিকে। তখনই আম্বার সেটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে ধরে বলে ইউলির বাবা মা মৃত্যুই ডিজার্ভ করত। একথা বলে সে ইউলিকে ঠেলে ফেলে দেয়। তখনই বাকিরা সেখানে চলে আসে। আম্বারের শরীর আরো বেশি খারাপ করছিল। তার মুখ থেকে রক্ত বেরিয়ে আসে, যেটা সে ছুঁড়ে মারে ইউলির দিকে। ইউলি এতে করে আরো বেশি কষ্ট পায়। এমনকি আম্বার নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও ইউলির দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল, যে ব্যাপারটা ইউলি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বাকিরা তো কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে আম্বারের মৃত্যুর খবর শুনে এলাকার অনেকেই আসে, যেখানে সব কাজ ইউলিই করছিল। তবে যখনই জানাজার গোসলের পালা আসে, তখন খুবই কঠোরভাবে লারাস ইউলিকে ওই রুম থেকে বেরিয়ে যেতে বলে পরিবারের লোকজন বাদে আর কেউ থাকবে না এখানে। মায়ের এই ব্যবহার ইউলির পাশাপাশি তিকারও ভালো লাগে না। তবে ইউলি কোনো উত্তর না দিয়ে বরং বাইরে গিয়ে কাফনের কাপড় প্রস্তুত করতে শুরু করে। এখন পালা এসে গিয়েছিল শেষ বিদায়ের। ওস্তাদ বলে পরিবারের সকলকে একে একে আম্বারকে বিদায় জানাতে। সবার শেষে এগিয়ে যায় ইউলি। যখনই ইউলি তার কাছে যেতে যাবে, তখনই তার মনে পড়ে যায় ছোটবেলার কথা। আম্বার তার উপর কত খারাপভাবে নির্যাতন করত, তাকে নিচে পড়ে থাকা খাবার খাওয়াতো। এইসব কথা মনে করতে করতেই হঠাৎ করে ইউলি লক্ষ্য করে আম্বার চোখ মেলে তাকিয়েছে। সে মনে মনে বলতে থাকে সে মৃত, সে মারা গিয়েছে। তখনই আম্বারের লাশ যেন তাকে মৃত্যুর অভিশাপ দেয়, যা শুনে ইউলি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। আর এটা দেখে লারাস ভীষণভাবে রেগে যায়। সে ইউলিকে সবার সামনে একটা থাপ্পড় মারে এবং বলতে থাকে ছোটবেলা থেকে আম্বারই তাকে লালন পালন করেছে, আর এখন সে আম্বারের মৃত্যুতে খুশি হচ্ছে। এমনকি শেষ সময় এসেও সে নাটক করছে। এইসব বলে লারাস কাঁদতে থাকে, যা দেখে বেচারি ইউলি আর কিছু বলতে পারে না। মায়ের দাফনের আগে লারাস ঘরে একা একা বসে নিজের বাবা মায়ের ছবি দেখছিল। তখন তার মনে পড়ে যায় তার নিজের ছোটবেলার কথা। ছোটবেলায় তার বাবা তাদেরকে রেখে ইউলি এবং তার মা সুকমার সাথে থাকতো, যে ব্যাপারটা নিয়ে ভীষণ কষ্ট পেত লারাস। সে সবসময় আম্বারের কাছে কান্নাকাটি করত এবং নিজের বাবাকে দেখতে চাইতো। তবে তার বাবা কখনো তাদেরকে ওই মমতা ভালোবাসা দেয়নি যা ইউলিকে দেওয়া হয়েছে। তাই সে এখানে তার বাবার ছবিটি টেনে ছিঁড়ে ফেলে। এরপর আমরা গোরস্থানে আম্বারকে কবর দেওয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে আম্বারের মৃত্যু নিয়ে লারাস এবং তার ছেলেমেয়েরা ভীষণ কষ্ট পাচ্ছিল। তবে তাদের এই ব্যবহারের পর ইউলির মনে কোনো রকম দাগ কাটছিল না। এমনকি শেষ বিদায়ের সময় করা ওই বাজে ব্যবহারের কারণে এখন এলাকাবাসীও ইউলির ব্যাপারে নানান রকম মন্তব্য করতে শুরু করেছিল, যে ব্যাপারটা ইউলির একদমই ভালো লাগে না। পরদিন সে যখন লারাসের সাথে দোকানে কাজ করছিল, তখনও একটা ঘটনা ঘটে। সেখানে তাদের একজন কর্মচারী ইউনো গোপনে টাকা সরিয়ে রাখছিল, যেটা দেখে ইউলি তার হাত থেকে টাকাটা নিয়ে নেয়, কেননা এই সব টাকা লারাসের কাছে দেওয়ার কথা। তবে এরই মাঝে লারাস সেখানে চলে আসে এবং উল্টো ইউলিকেই কথা শোনাতে থাকে। তার মনে হচ্ছিল ইউলি হয়তোবা টাকা সরাচ্ছে। সে এখানে নিজেকে ভিকটিম প্লে করতে শুরু করে এবং ইউলিকে তার মায়ের মতোই খারাপ বলে গালি দিতে থাকে। এমনকি সে সবার সামনে ইউলিকে একটা থাপ্পড়ও মারে। এর কোনো জবাব দিতে গেলে সে ইউলিকে বলে ইউলি এখন তো কথা বলবেই, কারণ তার মা মারা গিয়েছে, যে ছোটবেলা থেকে ইউলিকে ছায়া দিয়ে বড় করেছে। এভাবেই সে মানুষজনের সামনে ইউলিকে খারাপ বানাচ্ছিল, আর এই ব্যাপারটা ইউলির একদমই ভালো লাগছিল না। তাদের এই ব্যবহার দেখে ইউনোরও ইউলির জন্য ভীষণ খারাপ লাগে। তাই সে যখন তাকে সান্ত্বনা দিতে আসে, তখন ইউলি কাঁদতে কাঁদতে তার কাছে সাহায্য চায়। ইউনো এতে রাজি হয়ে যায়। ইউনো তাকে গাড়িতে করে পৌঁছে দেয় কালো জাদু করা এক শামানের বাড়িতে। সেখানে পৌঁছে ইউলি ইউনোকে বেশ টাকা দেয়, আর এরপর ভেতরে চলে যায়। ওই শামান ইউলিকে আগে থেকেই চিনত। সে ইউলিকে ভেতরে ডেকে নেয়, যেখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি আম্বারকে মেরে ফেলার জন্য তার উপর কালো জাদু করেছিল ইউলি, যেটা সফল হয়েছে। এখন সে লারাসের পুরো পরিবারকে শেষ করে দিতে চায়, কেননা লারাসের ব্যবহার আম্বারের থেকেও খারাপ। তাই সে এখন চাইছিল তারা যেন শাস্তি পাক, তবে শুধুমাত্র অন্ধ বা ডিসেবল হয়ে নয়, বরং তারা যেন ছটফট করে মারা যায়। তখন শামান তাকে সাবধান করে বলে কাজটা অনেক বেশি ভয়ানক হতে চলেছে, সে কি ঝুঁকি নিতে প্রস্তুত। এই ব্যাপারে রাজি হয়ে যায় ইউলি। সে তো এখন লারাসের পরিবারকে ধ্বংস করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। এরপর শামান তাকে একটা আলাদা রুমে নিয়ে যায় এবং সেখানে বসে রিচুয়াল করতে আরম্ভ করে,
যে রিচুয়ালে তার হাতে ছিল লারাসের পুরো পরিবারের ছবি, আর অন্য হাতে ছিল অনেকগুলো পেরেক, যেগুলো সে একটা প্লেটের উপর ছেড়ে দেয়। আর এরপর মন্ত্র পড়তে পড়তে সে ওই পেরেকগুলোর দিকে ইশারা করে। আঙ্গুলের ইশারাতেই পেরেকগুলো নড়তে আরম্ভ করে। সেই সাথে অন্য হাতে থাকা ছবিতে আগুন ধরে যায়, যা দেখে ইউলি চমকে ওঠে। এখন শামান ইউলিকে বলে যে তাকে নিজের ইচ্ছা পূরণের জন্য অনেক ভয়ানক একটা কাজ করতে হবে, আর সেটা হলো এমন লাশ খুঁজে বের করতে হবে যে লাশ কবরে এখনো 40 দিন হয়নি। এই লাশ তাদের কালো জাদুতে লাগবে। ইউলি জিজ্ঞাসা করে যদি ওই লাশ তাদের পরিবারের হয়। উত্তরে শামান বলে তাহলে তো আরো ভালো হয়। এরপর সে ইউলির হাত সিগারেট দিয়ে পুড়িয়ে দেয় এবং তাকে দিয়েও রিচুয়াল করায়। ওই রাতে ইউলি ইউনোর সাথে চলে যায় আম্বারের কবরে। সেখানে কবর খুঁড়ে সে বের করে নিয়ে আসে আম্বারের লাশ। অর্ধপচা এই লাশের দুর্গন্ধ তারা নিতে পারছিল না। এরপরও অনেক কষ্টে তারা লাশকে কবর থেকে বের করে নিয়ে আসে এবং তার ট্রাকে করে নিয়ে চলে আসে শামানের বাড়িতে। ভেতরে আনার পর ইউনোকে বাইরে অপেক্ষা করতে বলে শামান। আর এরপর সে ইউলিকে দিয়ে রিচুয়াল পারফর্ম করাতে শুরু করে। প্রথমে একটা ছাগলের বলি দেওয়া হয়, এরপর একটা কালো মোরগের, তারপর কিছু কালো ডিম। আর এই সকল জিনিসপত্র দিয়ে কালো জাদুর রিচুয়াল পারফর্ম করা হয়, যেখানে প্রথমে একটা চিরকুট বানানো হয় আম্বারের নামে। সে কিছুটা রক্ত হাতে নিয়ে মুখে মেখে নেয়। এবার তাকে ওই চিরকুট আম্বারের শরীরে প্রবেশ করাতে হবে। তাবিজটি নিয়ে সে আম্বারের মুখের উপর ধরে এবং শামানের সাথে সাথে মন্ত্র পড়তে থাকে, যার ফলে সে চলে যায় কবরে। কাফনের কাপড় পেঁচানো অবস্থায় নিজেকে আবিষ্কার করে, তবুও সে মন্ত্র পড়া বন্ধ করে না। সে বারবার পড়তে থাকে, যার ফলে তার এই রিচুয়াল সম্পন্ন হয় এবং সে বাস্তব জগতে ফিরে আসে, যেখানে আম্বারের মুখ থেকে একটা যোগ বের হয়ে এসেছিল এবং তার মুখ আপনা আপনি ফাঁকা হয়ে গিয়েছিল, যার মধ্যে ওই তাবিজটি দিয়ে দেয় ইউলি। সাথে সাথে আম্বারের মুখ বন্ধ হয়ে যায়। তখন শামান বলে এবার তাদের মৃত্যু নিশ্চিত, তবে এর জন্য এই রিচুয়াল প্রতিনিয়ত তাকে চালিয়ে যেতে হবে আম্বারের লাশ পচার আগে। সে যদি এই রিচুয়াল কমপ্লিট না করতে পারে তাহলে জিন উল্টে তারই ক্ষতি করবে। সে যেন মনে রাখে যে জিন সব সময় পাপী মানুষদেরকে বেশি পছন্দ করে, তাই যাদের উপর সে কালো জাদু করছে তারা যাতে পাপী হয় এই ব্যাপারে যেন খেয়াল রাখে ইউলি। এখন আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তিকা ঈশান নামাজ আদায় করছিল। ওই সময় একটা আগুনের গোলা আমরা ওই বাড়িতে প্রবেশ করতে দেখতে পাই। এর মানে জিন চলে এসেছিল। হঠাৎ করে জানালার গ্লাস ফেটে যায় এবং ওই ফাঁকা অংশ থেকে যোগ ভেতরে প্রবেশ করে। তিকা নামাজের মধ্যেই অস্বাভাবিক কিছু অনুভব করতে পারছিল। এরই মাঝে ড্রয়িং রুমে থাকা তাদের ফ্যামিলি ফটোটি নিচে পড়ে যায়, যার আওয়াজ শুনে তিকা দ্রুত নামাজ শেষ করে নিচে নেমে আসে। ফটোটা দেখার জন্য সে সামনের দিকে এগিয়ে যেতেই কাচের ভাঙা অংশ তার পায়ে ঢুকে যায়, যার ফলে তার খুব যন্ত্রণা হয়। সে ওই কাজটি বের করছিল এমন সময় পাশেই তার দাদির রুম থেকে কিছু গুংরানির আওয়াজ শোনা যায়। তবে সেখানে প্রবেশ করে সে দেখতে পায় ঘরে তো কেউই নেই। সে যখন ঘর থেকে চলে আসছিল তখনই আচমকা বেডের উপর থাকা একটা গামলা নিচে পড়ে যায়। সে সেটা উঠিয়ে রাখতে যাচ্ছিল এমন সময় সে তার দাদির আত্মাকে চিৎকার করতে দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে ইউলি চলে আসে। তিকা যখন তাকে সবটা খুলে বলার চেষ্টা করে তখন ইউলি বলে সে নিশ্চয়ই কল্পনা করেছে। এভাবেই ভুলিয়ে ভালিয়ে সে তিকাকে পাঠিয়ে দেয় ঠিকই, তবে সে মনে মনে ভীষণ খুশি হয়, বুঝতে পারে যে কালো জাদু কাজ করছে। পরদিন সকালে তিকার পায়ে ব্যান্ডেজ করার সময় দিয়ান বলে গতরাতে সেও অদ্ভুত কিছু অনুভব করেছে। সে যখন তার উইজা বোর্ড দিয়ে কথা বলার চেষ্টা করছিল তখন তার দাদির সাথে তার কথা হয়েছে, যেখানে তার দাদির আত্মা বলেছে তার ভীষণ কষ্ট হচ্ছে। যা শুনে তিকা বলে যে সে আজ রাতে তার দাদির জন্য দোয়া অনুষ্ঠান ডাকবে কিনা বাসায়। লারাসের এরকম কিছু প্রয়োজন বলে মনে হচ্ছিল না, তবুও তিকা বলাই সে রাজি হয়ে যায়। এরই মাঝে তৈরি হয়ে ইউলি সেখানে চলে আসে, যাকে দেখে লারাস বলে বাড়ির কোনো কাজ না করে সে সকাল থেকে তৈরি কেন হয়েছে। আজ রাতে বাড়িতে দোয়া অনুষ্ঠান, সে যেন সব কাজ সামলে নেয়। ইউলি বলে আজ সে কোনো কিছু করতে পারবে না। তার এইভাবে মুখে তর্ক করা দেখে লারাস অবাক হয় এবং জিজ্ঞাসা করে আম্বারের মৃত্যুর পর হঠাৎ করে তার কি হলো, সে এত সাহস কোথা থেকে পাচ্ছে। ইউলি এই কথার উত্তর না দিয়ে বরং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়, যা দেখে লারাস আরো বেশি রেগে গেলে তিকা তাকে সামলে নেয়। ইউলি লারাসের সাথে এরকম ব্যবহার করলেও রুডির সাথে বেশ মিষ্টিভাবে কথা বলছিল, যে ব্যাপারটা বেশ সন্দেহজনক। ওই দিন মাদ্রাসায় গিয়ে তিকা তার ওস্তাদের সাথে সব ঘটনা খুলে বলে।
তার গতরাতে মনে হয়েছে তার বাড়িতে যেন কেউ প্রবেশ করার চেষ্টা করেছে। এছাড়া তার দাদির মতো দেখতে কিছু একটাকে সে দেখতে পেয়েছে। সে জানতে চায় কোনো মানুষ মৃত্যুর পর কি তার আত্মা কখনো ফিরে আসতে পারে। উত্তরে ওস্তাদ বলে এটা কখনোই সম্ভব না, কেননা মৃত্যুর পর কবরের আযাব শুরু হয়ে যায়। আর যদি কোনো মৃত ব্যক্তির মতো দেখতে কাউকে বাড়িতে দেখা যায় তাহলে মনে করতে হবে এটা হয়তোবা কোনো জিন। যা শুনে তিকা আরো বেশি চিন্তায় পড়ে যায়। ওই রাতে তিকার ওস্তাদি তাদের বাড়িতে দোয়া অনুষ্ঠান করে, যেখানে তিকা এক নজরে তাদের পরিবারের ছবির দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই আচমকা তার চোখ বন্ধ হয়ে যায় এবং চোখ মেলতেই সে নিজের সামনে নিজের পরিবারকে দেখতে পায়, যাদের প্রত্যেকের মাথা থেকে রক্ত বইছিল এবং তারা সকলে চিৎকার করছিল, যা সহ্য করতে পারে না তিকা এবং চিৎকার করতে থাকে। এরই মাঝে তার জ্ঞান ফিরে আসে। সে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে তার মাকে জড়িয়ে বসে পড়ে। অন্যদিকে বাসায় যখন দোয়া অনুষ্ঠান হচ্ছিল তখন দাদির ঘরে বসে দিয়ান চেষ্টা করছিল তার দাদির সাথে অর্থাৎ মৃত ব্যক্তির সাথে কথা বলার। হঠাৎ করেই কয়েনটা আপনা আপনি নড়তে আরম্ভ করে, যা দেখে ঘাবড়ে যায় দিয়ান। সে তো মনে করছিল তার দাদি আম্বারের আত্মা হয়তোবা এসেছে, তবে আমরা তো দেখতে পাই এই সব কিছু ইউলি করছিল। ইউলিই মূলত আজ রাতেই দিয়ানকে মারার জন্য তার নামে চিরকুটের তাবিজ বানাচ্ছিল, যেটা সে ঢুকিয়ে দেয় আম্বারের গলার ভেতরে। গলার ভেতরে সে ওটা দিয়ে মন্ত্র পড়তে পড়তে গলাটা আটকে দেয়। এদিকে ওই জিন দিয়ানকে লিখেছিল যে সে যেন দাদির সাথে যায়। এটা দেখে দিয়ান একটু ঘাবড়ে যায়। এমন সময় একটা মাছি তার কানের মধ্যে ঢুকে যায়, যার ফলে তার ভীষণ কষ্ট হচ্ছিল। কিছু সময় অফ হলে সে যখন ওই ঘর থেকে বের হতে যায় তখন আবারও ওই মাছি যেন তার মাথার ভেতরে যন্ত্রণা দিতে আরম্ভ করে। ফলে সে সাহায্যের জন্য তার বাবা মাকে ডাকতে থাকে এবং চিৎকার করতে থাকে। ওই সময় দোয়া অনুষ্ঠান শেষ হওয়ায় তিকা ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। সে দিয়ানের চিৎকার শুনতে পায় এবং দরজা খোলার জন্য দিয়ানকে বলতে থাকে। তবে দিয়ান তো তখন আলমারির সাথে নিজের মাথা আঘাত করছিল। এর ফলে সে আহত হয়ে পড়ে। নিজেকে সামলে সে দরজা খুলতে যেতে চাইছিল, তবে তখনই ওই শক্তি যেন তাকে আটকে নেয়। তার হাত আপনা আপনি কাজ করতে থাকে। সে নিচে থেকে উইজা বোর্ডটি তুলে নেয়। ততক্ষণে দরজা ধাক্কা দিয়ে খুলে ফেলেছিল তিকা। তার সামনেই দিয়ান উইজা বোর্ডটি নিজের মাথার উপর মারে, যা দেখে তিকা একদমই হতভম্ব হয়ে যায়। তবে দিয়ান তো তিকার স্থানে তখনও পর্যন্ত আম্বারের আত্মাকে দেখতে পাচ্ছিল। পরক্ষণেই ওই ভাঙা বোর্ডের অংশ ওই জিন তার গলায় ঢুকিয়ে দেয়, যার ফলে ভয়ানক মৃত্যু ঘটে তার। তিকার চিৎকারের আওয়াজ শুনে তার বাবা মা দৌড়ে আসে এবং ছেলের মৃতদেহ দেখে চিৎকার করে কাঁদতে থাকে। ওই সময় সেখানে ইউনো উপস্থিত ছিল। দিয়ানের এমন মৃত্যু দেখে ইউনোরও ভালো লাগে না। সে তো খুব ভালো করেই জানতো এই সব কিছুর জন্য ইউলি দায়ী। তাই তো গোরস্থানেও সে ইউলিকেই বারবার দেখছিল। গোরস্থান থেকে বের হওয়ার সময় সে ইউলিকে প্রশ্ন করে দিয়ানের মৃত্যু তার কারণে হয়নি তো। সে আরও বলে যে সে তাকে সাহায্য করেছিল, কেননা তার উপর অন্যায় হচ্ছিল এই কারণে, কিন্তু সে কখনোই এরকম কিছু চায়নি। ইউলি বলে দিয়ান তার ভাইপো না, তাদের পরিবার কখনোই তাকে নিজের পরিবারের সদস্য হিসাবে মানেনি। আর এখন যা কিছু হচ্ছে তা হলো কার্মা, তারা তা ভোগ করছে। একথা বলে সে সেখান থেকে এগিয়ে যায়। ইউনোর ব্যাপারটা একদমই ভালো লাগে না। এদিকে তিকা তার ওস্তাদের সামনে এসে অনেক কান্নাকাটি করছিল। সে নিজের ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল। তার ওই বোর্ডটা দিয়ানের কাছ থেকে নিয়ে নেওয়া উচিত ছিল। তার কেন যেন মনে হচ্ছে এইসব কিছু স্বাভাবিক না, তার পরিবারের পিছে কেউ পড়ে আছে। তখন ওস্তাদ তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করা এক কালো জাদুর কথা বলে। এক মহিলা তার উপর কালো জাদু করে একটা রশিতে 11টা গিঁট দিয়ে সেটা কুয়োর মধ্যে ফেলে রেখেছিল, পাথরের নিচে, যেখান থেকে বের করা অসম্ভব ছিল। ওই সময় সূরা আল ফালাক এবং আন-নাস নাজিল হয়, যা তেলাওয়াত করার মাধ্যমে আস্তে আস্তে করে ওই দড়ির গিঁটগুলো আপনা আপনিই খুলে যায়। তাই সে তিকাকেও হতাশ না হয়ে বরং তাহাজ্জুদের নামাজ আদায় করতে বলে এবং মন থেকে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে বলে। ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে তিকা যখন মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল তখন পাশ থেকে ওই জিন ভয়ানক কণ্ঠে বলে ওঠে আমিন। ফলে তিকা একটু ভয় পেয়ে যায়। পরদিন সকালে ইউলি লক্ষ্য করে অলরেডি রুডি এবং লারাসের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, কেননা লারাস ছেলের মৃত্যুর একদিনের মাথায় দোকানে যেতে চাইছিল, যে ব্যাপারটা রুডির কাছে ভালো লাগে না। আর তাদের মধ্যকার এই সম্পর্কের ফাটলেরই তো সুযোগ তুলতে চাইছিল ইউলি।
এখন দোকানে যখন কাজ করছিল তখন লারাস রুডির সাথে ভীষণ খারাপ ব্যবহার করে, কেননা তার হাত থেকে একটা কাচের বোতল পড়ে ভেঙে গিয়েছিল। সে হাতে আঘাতও পেয়েছিল, তবে লারাস সেদিকে গুরুত্ব দেয় না। সে মূলত তার হাজবেন্ডকে অত বেশি গুরুত্ব দিত না, যেহেতু আর্থিক দিক থেকে তার হাজবেন্ড অতটা সচ্ছল ছিল না এবং লারাসের দোকানেই কাজ করত, সেই সাথে ঘর জামাই থাকতো। সুযোগ বুঝে ইউলি রুডির কাছে আসে এবং তার হাতে ফার্স্ট এইড টেপ লাগিয়ে দেয়, যা দেখে রুডির মন তো দুর্বল হয়ই, পাশাপাশি ইউলিও নিজের পরিকল্পনা চালিয়ে যায়। সে দুটো কাচের বোতল নিয়ে এর পরপরই ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, যাতে করে লারাস তার সাথে খারাপ ব্যবহার করে। আর যখনই লারাস এটা করতে আসে তখনই রুডি এসে এর প্রতিবাদ করে এবং ইউলির জন্য ঢাল হয়ে দাঁড়ায়। এমনকি রুডি এখানে নিজের ব্যাপারেও বলে লারাস তাকে বিয়েই করেছে যাতে করে সে রুডিকে দাবিয়ে রাখতে পারে। লারাস এখানে তাদের ছেলের মৃত্যুর কথা বললে রুডি বলে সে একা ছেলে হারায়নি, রুডিও হারিয়েছে। একথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। রুডি বাড়িতে একা চলে গিয়েছিল, যে সুযোগ নিয়ে ইউলিও বাড়িতে চলে যায় এবং রুডিকে নিজের দিকে আকর্ষিত করতে থাকে। রুডিও যেহেতু দুর্বল হয়ে পড়েছিল, তাই সেও এখানে ইউলির সাথে একটা নাজায়েজ সম্পর্কে জড়িয়ে পড়ে। রুডিকে পাপী বানানোর জন্যই মূলত ইউলি এটা করেছিল। ওই সময় লারাস তাকে বারবার কল করছিল, এমনকি ফোনে না পেয়ে সে নিজেই বাড়ির জন্য রওনা দেয়। এদিকে ইউলি রুডিকে বলে সবকিছু ছেড়ে তাকে আপন করে নিতে, তাহলে তারা দুজন সবসময় সুখে থাকতে পারবে। তখন রুডি বলে তার নিজের পরিবার আছে, সে কখনোই ইউলিকে আপন করে নিতে পারবে না। যা শুনে ইউলি বলে লারাস যখন জানতে পারবে আজকের কথা, তখন লারাসই তাকে দূরে ঠেলে দিবে। একথা শুনে রুডি রেগে যায় এবং বলে যে লারাস ঠিকই বলতো, ইউলি ঠিক তার মায়ের মতো বাজে মহিলা। যা শুনে ইউলি বলে সে তাকে যা খুশি বলতে পারে, তবে তার মাকে নিয়ে যেন কোনো কিছু না বলে। ওই সময় ইউলির রুম থেকে বেরিয়ে আসে রুডি, যাকে এইভাবে বের হতে দেখতে পায় তিকা। ফলে তিকা সবটা বুঝে যায়, তবে রুডি তাকে রিকোয়েস্ট করতে থাকে তার মাকে কোনো কিছু না বলতে, সে নিজেই তার মায়ের সাথে কথা বলবে। ওই সময় আমরা দেখতে পাই লারাসও বাড়িতে পৌঁছে গিয়েছিল এবং বাইরে দাঁড়িয়ে সে সবটা দেখেছিল। তবে এই মুহূর্তে সে এই ব্যাপার নিয়ে কোনো রকম কথা বলতে চাইছিল না, তাই সে চুপচাপ বাইরে দাঁড়িয়ে থাকে। ওই দিন রাত 2টার দিকে ইউলি গোপনে আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হয়। ওই সময় তিকা আবার তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছিল। ইউলি যখনই বাড়ি থেকে বের হয় তখনই ওই জিন চলে আসে তিকার কাছে। তিকা অনুভব করতে পারছিল ওই জিন তার পিছে বসেই তাকে নকল করছে। সে যা কিছু বলছিল জিন রিপিট করছিল। অনেক সাহস করে তিকা পিছে ঘুরে তাকায়, তবে পিছে তো কেউই ছিল না। পরক্ষণেই ওই জিন তার সামনে চলে আসে, ফলে সে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে ইউলি কালো জাদু শুরু করে দিয়েছিল। আজকে পালা ছিল রুডির। সে রুডির নামে তাবিজ বানিয়ে সেটা আম্বারের মুখের ভেতরে দিয়ে দেয়। সে যখন সেলাই করছিল ওই সময় আমরা মসজিদের দৃশ্য দেখতে পাই, যেখানে তিকার ওস্তাদ তার পরিবারের জন্য দোয়া করছিল। সেও এখানে অস্বাভাবিক কিছু অনুভব করে, যেন ওই জিন তাকেও আটকানোর চেষ্টা করছিল। এদিকে ইউলি মুখ সেলাই করতে সক্ষম হয়, যে কারণে কালো জাদু তো তারা আটকাতে পারে না। তবে ইউলির উপর এই দোয়ার প্রভাব পড়ে। হঠাৎ করেই সেখানকার বাতি নিভে যায়, যার ফলে ইউলি অনেকটা ভয় পেয়ে যায়, যে কারণে সে দ্রুত বাতি জ্বালাতে থাকে। সে যখন মোমবাতি জ্বালাচ্ছিল তখনই আমরা দেখতে পাই তার পেছনের লাশ উঠে বসেছে। এই জিনিসটা ইউলিও অনুভব করে, তবে পিছে তাকাতেই সে দেখতে পায় সবকিছু স্বাভাবিক। আর এরপর সামনে তাকিয়ে সে যখনই মেঝের কাঠিতে আগুন ধরায় তখনই নিজের সামনে ওই জিনকে দেখতে পায়, যাকে দেখে ইউলি ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে যেহেতু কালো জাদু সম্পন্ন হয়ে গিয়েছিল, তাই এর প্রভাব পড়তে শুরু করে রুডির উপর। হঠাৎ করেই তার গলায় কিছু একটা যেন আটকে যায়। সে দ্রুত ওয়াশরুমে চলে যায়, যেখানে তার মুখ থেকে বের হয়ে আসে রক্ত এবং সেই সাথে ধারালো কিছু জিনিস, যা দেখে রুডি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। সে হাত মুখ ধুচ্ছিল, এমন সময় সেখানে একটা পোকা উঠতে দেখা যায়, যেটা তার চোখের মধ্যে প্রবেশ করে এবং এই তেলাপোকাটি তার অন্য চোখ দিয়ে বেরিয়ে আসতে যায়, যেটা বের করতে গিয়ে রুডি এখানে নিজের অন্য চোখটি বের করে নিয়ে আসে। তার চিৎকার শুনে ততক্ষণে লারাসের ঘুম ভেঙে গিয়েছিল। সে বারবার দরজা ধাক্কাতে থাকে। এদিকে রুডিও বারবার সাহায্য চাইছিল। এরই মাঝে সে নিজের সামনে ওই জিনকে দেখতে পায় এবং পড়ে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করে। দরজা কোনোভাবে খুলে ভেতরে ঢুকে লারাস যখন রুডির এই অবস্থা দেখে তখন সে চিৎকার করে ওঠে। আর তার এই চিৎকার শুনে বাইরে থেকে যেন শান্তি পায় ইউলি।
এখন রুটির জন্য নামাজের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ইউলি তো ভীষণ খুশি হচ্ছিল লারাসের অবস্থা দেখে। ইউনো এটা লক্ষ্য করে। লারাসের পরিবারের এই অবস্থা দেখে তার নিজেরও এখন অপরাধ বোধ হচ্ছিল। এদিকে ছোট্ট তিকা অনেক বেশি ভেঙে পড়েছিল। সে প্রথম থেকে এই জিনের উপস্থিতি বুঝতে পারছিল। হয়তোবা তার ঈমান শক্ত বলেই সে এত কিছু অনুধাবন করতে পারছিল। বর্তমানেও নামাজের মাঝখানে হঠাৎ করে চোখ মিলতেই সে নিজেকে অন্ধকার এক গোরস্থানে দেখতে পায়। তার কানে শুধুমাত্র ওস্তাদের বলা নামাজের ধ্বনিই ভেসে আসছিল, যেটা অনুসরণ করে সে ভয়ে ভয়ে নামাজ আদায় করতে থাকে। সালাম ফেরানোর সময় হয়ে যায় এবং প্রথমবার সালাম ফিরাতেই সে আসল জগতে ফিরে আসে, যা দেখে সে দ্বিতীয়বার সালাম ফিরাতে যায়। তখনই ওই জিন ভয়ানকভাবে তাকে ভয় দেখায়। পর মুহূর্তেই সে পৌঁছে যায় আবারও ওই গোরস্থানে, যেখানে তার সামনে একটা কবর খোঁড়া ছিল এবং তাকে ওই জিন কবরে টেনে ফেলেছিল, যেখানে সে তলিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। ওস্তাদ এবং লারাস মিলে কোনো মতে তাকে সামলায়। ওস্তাদ এখানে পানি পড়ে দিয়ে তাকে পান করতে বলে, আর এরপর লারাস তাকে ঘরে নিয়ে আসে, যেখানে তিকা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এই সব কিছু স্বাভাবিক না। এখন শুধুমাত্র তার কাছে লারাসই রয়েছে। সে লারাসকে হারাতে চায় না। লারাস যেন অন্ততপক্ষে এবার তার কথায় বিশ্বাস করে। তবে লারাস যেহেতু কালো জাদুতে বিশ্বাস করত না, তাই তার মনে হচ্ছিল না যে এরকম কিছু হতে পারে। পরদিন তিকা মাদ্রাসায় গেলে তার ওস্তাদ তাকে অনেকটা সান্ত্বনা দেয় এবং বলে, মহান আল্লাহ তাআলা অনেক সময় অনেক কঠিন পরীক্ষায় আমাদেরকে ফেলে। ওই সময় মন শক্ত রেখে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। তিকা তার কথা মেনে নেয়। অন্যদিকে ওই সময় বাড়ির দৃশ্য দেখা যায়, যেখানে পরিবারের 3 জন সদস্যকে হারিয়ে লারাস ভীষণভাবে ভেঙে পড়েছিল। এমন সময় সে ইউলির ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। ভেতরে গেলে সে সেখানে রুডির জ্যাকেট খুঁজে পায়। এমন সময় সেখানে ইউলি চলে আসে। লারাস তখন ইউলিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউলি বলে লারাস ভালো করেই জানে যে এখানে এই জ্যাকেট কিভাবে এসেছে। যা শুনে লারাস এখানে ইউলিকে উল্টোপাল্টা বলতে শুরু করলে এবার ইউলিও তাকে উল্টোপাল্টা বলতে থাকে। এমনকি সে প্রথমবারের মতো লারাসের গায়ে হাত পর্যন্ত তোলে, যেটা দেখে ইউলি নিজেও অবাক হয়ে যায়। সে লারাসের মুখে মুখে তাকেও গালি দিতে থাকে। এক পর্যায়ে লারাস সহ্য করতে না পেরে ইউলিকে বাড়ি থেকেই বের করে দেয়। ইউলি বাইরে থেকে চিৎকার করতে থাকে এবং লারাসের উপর হাসতে থাকে। সে বলে ইউলিকে ছোটবেলা থেকে তারা খুব বাজেভাবে ট্রিট করেছে, আর এখন লারাসের অবস্থা এই হয়েছে। লারাসের তো নিজের পুরো পরিবারের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করা উচিত। একথা বলে ইউলি হাসতে থাকে এবং বলতে থাকে তারা দুজন আসলে একই পর্যায়ে রয়েছে, তারা দুজনই ধ্বংস হয়ে গিয়েছে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সে ইউনোর খোঁজে আসে, কেননা সে তার গাড়িতে করে সামানের বাড়িতে যেতে চলেছিল। ওই সময় সে দেখতে পায় ইউনো তিকার সাথে কথা বলছে। তার এতে করে সন্দেহ হয় যে ইউনো বুঝি তিকাকে সব বলে দিচ্ছে। তাই তিকা সেখান থেকে গেলে ইউনোর কাছে যায় সে এবং এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ইউনো বলে সে তার মতো স্বার্থপর না। সে তিকাকে কিছু বলেনি ঠিকই, তবে এখন থেকে সে আর ইউলিকে কোনো রকম সাহায্য করতে পারবে না। এমনকি সে ইউলির দেওয়া টাকাও ফিরিয়ে দেয় এবং দোকানের ভেতরে চলে যায়, যা দেখে ইউলি এবার তার উপর ভীষণভাবে রেগে যায়। তাই তো ওই রাতে কালো জাদুটি সে ইউনোর উপর করে। রাগের মাথায় এখন ইউলি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিল। ওই সময় ইউনো দোকানের কাজ শেষ করে বেরিয়ে আসছিল। সে শাটারটি টেনে দেয়, তবে সেটা আপনা আপনি খুলে যায়, যা দেখে সে একটু অবাক হয়। পর মুহূর্তে সে আবারও এটা লক করে দেয়, তবুও সেটা খুলে যায়। আমরা দেখতে পাই তার পেছনে দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে ওই জিন। তবে ইউনো তাকাতেই সেখানে কাউকেই দেখা যায় না। সে ভেতরে দেখতে যাওয়া মাত্রই শাটারটি আপনা আপনি বন্ধ হয়ে যায়, যার ফলে ইউনো এবার দোকানের ভেতরেই আটকে পড়ে। হঠাৎ করেই কিছু জিনিসপত্রের আওয়াজ হয়। সে এতে করে ভেতরে কে আছে তা দেখার চেষ্টা করতে থাকে। তখনই আচমকা ওই জিন তার কাছে চলে আসে, যার ফলে সে ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে যায়, যেখানে অনেকগুলো যোগ তার মুখে বাইতে আরম্ভ করে। এতে করে তার ভীষণ কষ্ট হচ্ছিল। সে কোনো মতে যোগগুলো নিজের মুখ থেকে আলাদা করে, আর এরপর কোনো মতে শাটারটা ফাঁকা করার চেষ্টা করতে থাকে। একটুখানি ফাঁকা হতেই সে ওই ফাঁকা দিয়ে বের হওয়ার চেষ্টা করতে থাকে। সে প্রায় বেরিয়ে এসেছিল, এমন সময় শাটারটি আপনা আপনি উপরে উঠে যায় এবং সজোরে তার মাথায় এসে পড়ে, যার ফলে তার ভয়ানক এক মৃত্যু ঘটে। পরদিন সকালে দোকানে আসার সময় লারাস এই ব্যাপারে খবর পায়।
লারাস এবং তিকা যখন সেখানে আসে এবং ইউনোর এই অবস্থা দেখে তখন লারাস ভীষণভাবে ভেঙে পড়ে। তিকা কোনো মতে তাকে সামলায়। দূর থেকে ইউলি এই সব কিছু দেখে খুশি হচ্ছিল। সে ওই রাতেই লারাসের উপর কালো জাদু করে, অর্থাৎ লারাসের তাবিজ ঢুকিয়ে দেয় আম্বারের শরীরে। ওই সময় তিকা একা রুমে বসে তার পরিবারের ছবি দেখছিল। হঠাৎ করেই ছবির উপর কিছু পোকা এসে পড়ে। সে সিলিংয়ে ফাঁকা দেখে সরে যায় এবং সাথে সাথে ভাঙা সিলিংটি নিচে এসে পড়ে। সেই সাথে ঘরের বাতিও নিভে যায়। ফলে অনেক বেশি ঘাবড়ে যায় তিকা। টর্চ জ্বালাতেই সে দেখতে পায় উপর থেকে হাড়ের ভাঙা অংশ নিচে পড়েছে। তবে সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে তার মাকে খুঁজতে বেরিয়ে পড়ে। মায়ের ঘরে যেতেই সে দেখতে পায় সবকিছু লণ্ডভণ্ড, সবকিছু উল্টোপাল্টা করে রেখেছে। তার মাকে কোথাও দেখা যাচ্ছে না। এমন সময় বিছানার নিচ থেকে একটা হাত বের হয়। নিচে টর্চের আলো দিতেই তিকা চমকে ওঠে। সেখানে তার মা পুরোপুরিভাবে ওই শয়তানের বশে চলে এসেছিল। লারা সেখানে ভয়ানকভাবে তিকার দিকে এগিয়ে আসে এবং তাকে বলে তারা সবাই মারা যাবে। যা শুনে তিকা ভয়ে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে। তবে এতে কোনো লাভ হয় না। ওই জিনও তার সাথে সাথে আয়াতুল কুরসি পড়ছিল। যা দেখে এবার তিকা অনেক বেশি ভয় পেয়ে যায় এবং দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। সে দ্রুত নিজের ঘরে চলে যায় এবং সেখান থেকে ফোন নিয়ে আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে বসে সে ওস্তাদকে কল করে। তবে সে তাকে সবটা বলতে পারে না। এর আগেই সেখানে পজেস হওয়া লারাস চলে আসে। ভয়ে চুপটি করে তিকা ভেতরেই বসে থাকে। সে ফাঁকা দিয়ে লারাসকে দেখতে পাচ্ছিল, যে কিনা তিকাকে ওই ঘরের ভেতরে খুঁজছিল। কিছু সময়ের মধ্যে সবকিছু নিশ্চুপ হয়ে যায়। আলমারির দরজাও আপনা আপনি খুলে যায়, যা দেখে তিকা সাহস করে আলমারির ভেতর থেকে বেরিয়ে আসে। তখনই আচমকা উপর থেকে তার উপর হামলা করে লারাস। সে কোনো মতে লারাসের হাত থেকে নিজেকে মুক্ত করে পালাতে আরম্ভ করে। লারাস ভয়ানকভাবে তার পিছু করতে থাকে এবং এক পর্যায়ে তার গলা চেপে ধরে। উপায় না পেয়ে তিকা এখানে নিজেকে বাঁচানোর জন্য লারাসের মাথায় আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। সে দেখতে পায় বাইরে যাওয়ার দরজা লক করা ছিল, তাই সে সিঁড়ির নিচে গিয়ে লুকিয়ে পড়ে। ওই সময় লারাস সেখানে আসে এবং সিঁড়িতে উপরে উঠে যায়। তবে তিকা চাবি নিতে গেলেই ধরা পড়ে যায় লারাসের কাছে। এবার লারাস এসে তার গলা চেপে ধরে এবং এভাবেই তাকে সে প্রায় মেরে ফেলতেই চলেছিল। এমন সময় সেখানে ওস্তাদ চলে আসে এবং দোয়া পড়তে আরম্ভ করে, যার ফলে লারাসের ভেতরে থাকা জিন দুর্বল হয়ে পড়ে। ওস্তাদ তখন তিকাকে বলে লারাসকে তৈরি করে নিয়ে মসজিদে যেতে। সকলে মিলে লারাসকে নিয়ে যখন মসজিদে যাচ্ছিল তখন তিকা দূর থেকে ইউলিকে দেখতে পায়, যে কিনা দূরে একটা পরিত্যক্ত বাড়িতে যাচ্ছিল। এটাই ছিল সামানের ওই আস্তানা। তিকার মনে সন্দেহ জাগে, তাই সে ইউলির পিছু করতে থাকে। এদিকে ইউলি গিয়েছিল এবার তিকার নামের তাবিজ দিয়ে কালো জাদু করতে। সে যখন তাবিজটি রেডি করছিল তখনই তিকা সেখানে চলে আসে এবং দাদির লাশের এই অবস্থা দেখে সে চিৎকার করে কেঁদে ওঠে। ইউলি তাকে আওয়াজ করতে নিষেধ করে। সে তার সামনে আসে এবং নিজের দোষ স্বীকার করে নেয় যে সেই তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। ছোটবেলা থেকেই তার সাথে অন্যায় করা হয়েছে আর এরই প্রতিশোধ সে নিয়েছে। যা শুনে তিকা অবাক হয়ে গিয়ে বলে দিয়ান এবং রুডি অর্থাৎ তার বাবা এবং ভাই কি করেছিল। তবে ইউলির মতে তাদের পুরো পরিবারই তার জীবন নরক করে ফেলেছে। তার দাদি সবসময় তাকে নাজায়েজ বাচ্চা বলে গালি দিত, কিন্তু সে নাজায়েজ ছিল না। এছাড়া আম্বার মৃত্যুর আগে তার সামনে স্বীকার করেছিল যে সেই ইউলির মায়ের উপর কালো জাদু করেছিল, যাতে করে সে প্রতিশোধ নিতে পারে, নিজের সতীনকে মেরে ফেলে। তবে ওই রাতে তার বাবাও মারা যায়, যার ফলে ইউলি অসহায় হয়ে পড়ে। তিকা বলে সে তো কখনো তার সাথে এরকম ব্যবহার করেনি, সে তো তাকে তার খালামনির মতোই সম্মান করত। তবে ইউলি এটা মনে করে না। সে যদি তাকে তাদের পরিবারের সদস্য মনে করত তাহলে সে প্রতিবাদ করত। তার প্রতি হওয়া কোনো অন্যায়ের প্রতিবাদই তিকা এবং দিয়ান করেনি, তাই তাদেরকেও শাস্তি পেতে হবে। একথা বলে সে ভয়ানকভাবে হাসতে থাকে এবং তিকাকে মুনাফিক বলতে থাকে। তিকা বুঝতে পারছিল না যে সে কি করবে। তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে ইউলি, এখন তার মাও মরতে বসেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে মসজিদে অর্থাৎ তার মায়ের কাছে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে মসজিদে লারাসের ভেতর থেকে জিন ছাড়ানোর জন্য ওস্তাদ অলরেডি দোয়া কালাম শুরু করে দিয়েছিল। এর ফলে ওই জিনের কষ্ট হতে থাকে। সে ছটফট করতে থাকে, তার শরীর বাঁকিয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে, যে চিৎকারের গর্জন কেউ সহ্য করতে পারছিল না। এরপরও ওস্তাদ রুকিয়া চালিয়ে যায়।
এক পর্যায়ে এইভাবে চিৎকার করতে করতেই লারাসের মুখ থেকে রক্ত বেরিয়ে আসে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। যা দেখে তিকা তার কাছে দৌড়ে যেতে চায়, তবে ওস্তাদ তাকে বাধা দেয় এবং বলে বাকিদের সাথে বসে দোয়া করতে। অন্যদিকে ওই সময় ইউলি তিকার উপর কালো জাদু করছিল। আম্বারের লাশ প্রায় পচে এসেছিল। সে তিকার নামের তাবিজটি পেটের অংশে গেঁথে দিচ্ছিল, তবে কিছুতেই সেটা কাঠি দিয়ে সে লক করতে পারছিল না। সবগুলো কাঠি ভেঙে যাচ্ছিল। অন্যদিকে লারাসের ভেতরে থাকা জিনও জেগে উঠেছিল এবং ওস্তাদের উপর হামলা করতে যাচ্ছিল। তখন ওস্তাদ আবারও রুকিয়া করা আরম্ভ করে, যার ফলে ওই জিন এবার দেওয়ালের সাথে আটকে যায় এবং সেখান থেকেই চিৎকার করতে থাকে। তার এই রুকিয়ার প্রভাব ইউলির উপরও পড়তে আরম্ভ করে। সে তিকার নামের তাবিজটি গাঁথতে তো পারেই না, এর উপর আবার নিজের হাতও তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার মুখ থেকে বেরিয়ে আসে রক্ত এবং ধারালো বস্তু। এরই মাঝে ওস্তাদ লারাসের ভেতর থেকে ওই জিনকেও বের করে দেয়। লারাসের শরীর নিচে এসে পড়ে, তবে সে নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তখনও জিন তার হাত পা বাঁকিয়ে নিচ্ছিল। তাই তো ওস্তাদ এবং বাকিরা মিলে দোয়া পড়তে থাকে। এই দোয়ার প্রভাবে লারাসের ভেতরে থাকা জিন তো কষ্ট পাচ্ছিলই, সেই সাথে সাথে ইউলির করা কালো জাদুই এখন তার উপর পড়তে শুরু করেছিল। তার হাত তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে একটা ধারালো বস্তু দিয়ে নিজের মুখের উপর আঘাত করে। সে নিজেকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছিল, তবে পারে না। তার এক হাত অন্য হাতেও আঘাত করতে থাকে। এদিকে এই জিনের কারণে লারাসের এত বেশি কষ্ট হচ্ছিল যে সে এবার অনুরোধ করতে শুরু করে এই সব কিছু বন্ধ করার জন্য। যা দেখে ওস্তাদ বুঝতে পারে লারাসের শেষ সময় চলে এসেছে। তাই সে এখানে তিকাকে মন শক্ত করে লারাসের জন্য দোয়া করতে বলে এবং তাকে বিদায় জানাতে বলে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তিকাকে এমনটি করতে হয়। সে দোয়া পড়তে থাকে এবং সেই সাথে ওস্তাদও দোয়া পড়তে থাকে। এর ফলে লারাসের জন্য মৃত্যু যন্ত্রণা একটু সহনীয় হয়, যদিও সে অনেকটা কষ্ট পাচ্ছিল। এদিকে একই সময় কষ্ট পাচ্ছিল ইউলিও। তাই সে একটি পাথর তুলে নেয় এবং ওই পাথর দিয়ে আঘাত করতে যায় আম্বারের পচা গলা লাশের উপর। সে একের পর এক লাশের উপর আঘাত করতে থাকে। পরক্ষণেই দেখা যায় আসলে তাকে ঘিরে ধরে রেখেছে ওই জিনেরা এবং জিনেরা তার উপর আঘাত করছে ওই পাথর দিয়ে, যার ফলে সে ছটফট করতে থাকে। একই সাথে ওস্তাদ লারাসের ভেতর থেকে জিনকে পুরোপুরিভাবে বিতাড়িত করে এবং অন্যদিকে ইউলিও নিজের হাত দিয়ে আঘাত করে করে নিজের হাত এবং দুই পা নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তার মনে হচ্ছিল জিনরা আঘাত করছে, তবে সে নিজেই আঘাত করছিল। আর এভাবেই ভয়ানক এক মৃত্যু ঘটে ইউলির। সে মারা যাওয়া মাত্রই লারাসের রক্তবমি হয়, যার সাথে বেরিয়ে আসে পোকামাকড়। অর্থাৎ তার ভেতর থেকে ওই জিন এবং কালো জাদুর প্রভাব পুরোপুরিভাবে চলে গিয়েছিল, যে ব্যাপারটা ওই সামানো উপলব্ধি করতে পারে এবং সে বুঝতে পারে ইউলি হেরে গিয়েছে। এদিকে লারাসেরও শেষ সময় চলে এসেছিল। তার শরীর থেকে জিন বেরিয়ে গেলেও তার বাঁচার আর কোনো সম্ভাবনা ছিল না। তাই ওস্তাদ তিকাকে দিয়ে তাকে ইস্তেগফার পড়ায়। সে অনেক কষ্টে ইস্তেগফার পড়ে আর এর পরপরই তার দেহ থেকে প্রাণ বেরিয়ে যায়। মেয়ের কোলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, মেয়েকে পুরোপুরিভাবে একা করে দিয়ে। এভাবেই মাত্র কয়েকদিনের ব্যবধানে তিকা তার পুরো পরিবারকে হারায়। তাই তো মায়ের লাশ কোলে নিয়ে সে ছটফট করে কাঁদতে আরম্ভ করে। এখন পরদিন গোরস্থানের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ওস্তাদ তিকাকে বলে স্ট্রং থাকতে এবং নিজের ইমানকে শক্ত করতে। সে তাকে সান্ত্বনা দিয়ে গোরস্থান থেকে চলে যায়। গোরস্থানে এখন তার পুরো পরিবার ছিল। একের পর এক তার পরিবারের কবর, সেই সাথে ছিল ইউলিরও কবর। তিকা মনে মনে ঠিক করে যে সে ইউলিকে ক্ষমা করে দিবে, আর এভাবেই সে নিজের জীবনে সামনের দিকে এগোবে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি কালো জাদুর এই ভয়ানক গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।